রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৪৯ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০, অনাহারে মৃত্যু আরো ১০ জনের। ইসরায়েলের সঙ্গে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না বললেন মাসুদ পেজিশকিয়ান। পারস্য উপসাগরে উত্তেজনা, ইরানের হুঁশিয়ারিতে মার্কিন নৌবহরে পথবদল। এবং জার্মানির তৈরি টাইফুন যুদ্ধ বিমান কিনছে তুরস্ক, মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সংবাদ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। রাশিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া An-24 মডেলের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার অদূরে আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বিমানটির কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। এক বিবৃতিতে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি Mi-8 হেলিকপ্টার বিমানের পুরা ফিউসেলাজ দেখতে পেয়েছে। এর আগে স্থানীয় ইমার্জেন্সি মন্ত্রণালয় বলছে, বিমানটি সাইবেরিয়া ভিত্তিক অ্যানগারা এয়ারলাইন্সের। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে টিন্ডা শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, বিমানটিতে 5 শিশুসহ 43 যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। ফিলিস্তিনের গাজা এখন এক মৃত্যু উপত্যকা। ইসরায়েলি বাহিনীর হামলায় মাত্র একদিনেই প্রাণ হারিয়েছে কমপক্ষে 100 ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতদের মধ্যে 34 জন ছিলেন মানবিক সহায়তা নিতে যাওয়া সাধারণ মানুষ। অন্যদিকে অনাহারে মারা গেছে আরো 10 জন। 2023 সালের অক্টোবর থেকে অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 111 জনে, যার অধিকাংশই গত কয়েক সপ্তাহে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে চলতি বছর 5 বছরের নিচে বয়সী 21টি শিশুর মৃত্যু হয়েছে অপুষ্টিতে। মার্চ থেকে মে এই 80 দিনে গাজায় 1 কেজি খাদ্য পৌঁছায়নি বলে জানায় সংস্থাটি। গাজার সীমান্তে খাদ্য, পানি ও ঔষধ মজুদ থাকলেও তা প্রবেশ করানো যাচ্ছে না। আন্তর্জাতিক সংস্থার মতে গাজায় চলছে গণ অনাহার। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজজুম জানান, এখন ক্ষুধা বোমার মতো ভয়ঙ্কর হয়ে উঠেছে। মানুষ ধীরে ধীরে মারা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর পরিকল্পিত দুর্ভিক্ষ। ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। পেজিশকিয়ান বলেন, আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে এবং তা আন্তর্জাতিক আইনের মধ্যেই। তবে তিনি কূটনৈতিক সমাধানেরও ইঙ্গিত দিয়েছেন। একথা স্পষ্ট করে বলেছেন, আমরা আমাদের সার্বভৌম অধিকার ত্যাগ করব না। বিশ্লেষকরা বলছে, ইরান পরমাণু চুক্তি পুনর্জীবিত করতে আগ্রহী, তবে পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার করবে না। এর আগে চলতি জুনে ইসরায়েল ইরানের একাধিক পরমাণু ও বেসামরিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। পরে 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান মনে করে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ খুবই কম। ইরানের নৌবাহিনীর একটি হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল স্টেট আর USS ফিটজেরাল্ড DDG-62কে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বাধ্য করে দিক পরিবর্তন করতে। ইরানের সেনাবাহিনী জানায়, মার্কিন জাহাজটি ইরানের পর্যবেক্ষণাধীন জলসীমার খুব কাছাকাছি চলে এসেছিল। সঙ্গে সঙ্গে ইরানি নৌবাহিনীর 3য় ইউনিট থেকে একটি দ্রুতগতির হেলিকপ্টার পাঠানো হয়, যা জাহাজটির উপর দিয়ে উড়ে এবং স্পষ্ট বার্তা জানিয়ে দেয় অবিলম্বে সরে যেতে হবে। জবাবে USS ফিটজেরাল্ড এর ক্যাপ্টেন পাল্টা হুমকি দেন, হেলিকপ্টারটি সীমানার কাছাকাছি থাকলে গুলি করে ভূপাতিত করা হবে। উত্তেজনা আরো বাড়লে ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট জানায়, হেলিকপ্টারটি এখন পূর্ণ প্রতিরক্ষার চাদরের আওতায়।
অবশেষে ইরানি পাইলট ফের হুঁশিয়ারি দিলে মার্কিন যুদ্ধজাহাজটি দক্ষিণ দিকে সরে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পারস্য উপসাগর, হুরমুজ প্রণালী ও ওমান সাগরে ইরান যুক্তরাষ্ট্রের এই ধরনের সামরিক মুখোমুখি অবস্থান বহুদিনের। 2019 সালেও ইরান যুক্তরাষ্ট্রের একটি গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করে চমকে দেয় বিশ্বকে। তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে জার্মানি। এই সিদ্ধান্ত তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা এবং নেটোর সম্মিলিত শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বুধবার বার্লিনে এক প্রেস ব্রিফিংয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস জানান, তুরস্ক সরকারকে যুদ্ধবিমান রপ্তানির বিষয়ে একটি লিখিত নিশ্চয়তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ইন্ডাস্ট্রির প্রাথমিক অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে। এখন সিদ্ধান্ত নিতে হবে তুরস্ক আদৌ বিমান অর্ডার দিতে চায় কি না। এদিকে একই দিনে ইস্তাম্বুলে আয়োজিত আইডিএফ প্রতিরক্ষা শিল্প মেলাতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই চুক্তি প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, টাইফুন যুদ্ধবিমান রপ্তানির দিকে এটি একটি বড় পদক্ষেপ। বহু বিলিয়ন পাউন্ড মূল্যের এই চুক্তি শুধু দুই দেশের অংশীদারিত্বই নয়, নেটোর প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করবে। বিশেষজ্ঞরা বলছে, এই চুক্তির মাধ্যমে ইউরোপ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তুরস্ককে ভেঙে টুকরো টুকরো করার মিশনে নেমেছেন দেশটির মার্কিন রাষ্ট্রদূত টম বারাক, এমন অভিযোগই করেছেন তুরস্কের রাজনীতিবিদরা। অথচ গেল মে মাসে যখন তিনি আঙ্কারায় পৌঁছান, তখন মনে হয়েছিল ভালো কিছুই ঘটতে যাচ্ছে, কারণ বারাকের আদি পুরুষের বাড়ি এই তুরস্কেই। মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তুরস্কে পৌঁছে বারাক তার ভাষণে বলেন, আমি মনে করি এটি সত্যিই আমার জন্য একটি বিশেষ দিন। এই ভূমির প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, এখান থেকে আমার পূর্বপুরুষরা এসেছে। সেই ঘটনার 2 মাস পেরিয়ে গেছে। তুর্কি কর্মকর্তাদের আর বুঝতে বাকি নেই, এখন পর্যন্ত আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূত হয়ে আসা কূটনীতিকদের মধ্যে বারাকই সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তার কর্মপরিধির মধ্যে ঢুকে গেছে সিরিয়া ও লেবাননও। বিশেষ করে সিরিয়ার একটি সামরিক বাহিনীকে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারার অধীনে একতাবদ্ধ করেছেন। তুর্কি কর্মকর্তাদের আশা, F-35 যুদ্ধবিমান কেনার ব্যাপারে আঙ্কারাকে সাহায্য করতে পারবেন বারাক। তবে জনমনে বারাককে নিয়ে রয়েছে সম্পূর্ণ ভিন্ন ধারণা। তুরস্কের সংবাদপত্র ও রাজনৈতিক প্রভাব বিস্তারকারীরা মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাদের অভিযোগ, তুরস্ক ভাঙার মিশনে নেমেছেন তিনি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বারাকের বিপক্ষে অবস্থান নিয়েছে তুরস্কের বিরোধীরাও।